আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজের এবং একই সাথে রয়েছি আমি আফসানা সুরাইয়া। অতীতের সব অপবাদ ঘুচিয়ে আগামী নির্বাচনে আইনের শাসন দেখিয়ে দিতে চান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দেওয়া যাবে না। এ সময় সুষ্ঠু নির্বাচন করতে সঠিকভাবে দায়িত্ব পালনের আশ্বাস দেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। আর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হতে ইসির অব্যাহত সমর্থন দাবি করেন পুলিশের মহাপরিদর্শক। নাজমুল হুদার রিপোর্টে দেখুন বিস্তারিত। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবার উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতির কথা জানিয়ে আসছে নির্বাচন কমিশন। এ উপলক্ষে মঙ্গলবার বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে মত বিনিময় করে কমিশন। এ সময় তারা ইসির কাছে ভোটের বিভিন্ন চ্যালেঞ্জ, উৎকণ্ঠা ও করণীয় তুলে ধরেন। প্রতীক বরাদ্দের পর যখন প্রচারণা শুরু হবে আনুষ্ঠানিকভাবে, তখন আচরণবিধি প্রতিপালন করাটা একটি চ্যালেঞ্জ বলে আমি মনে করছি স্যার। লালমনিরহাট জেলায় একটি পয়েন্ট আছে স্যার, ওইটাকে নাম বলে মিশন মোড। ওইখানে যদি কোনো ধরনের ব্যারিকেড হয়, মব সৃষ্টি হয়, গোটা জেলা কলাপস করবে। আমাদের সবাইকে পজিটিভ থাকতে হবে, হতাশ হলে তো চলবে না স্যার। সবার মধ্যে হতাশা এমন অবস্থা চলে গেছে, আমরা নিজেরাও হতাশ হয়ে যাচ্ছি দেখতে দেখতে। মত বিনিময়ে নির্বাচনের আগে পুলিশ যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে বলে দাবি করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক বলেন, উপযুক্ত নিরাপত্তা পেলে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবে মাঠ প্রশাসন। মানুষের মনে আস্থা সৃষ্টির জন্য স্যার যথেষ্ট পরিমাণে সেনাবাহিনী এবং বিডিআর, এই প্যারামিলিটারি ফোর্সের মজুদ রাখতে হবে। এটা একটা শো ফোর্স হিসেবে কাজ করবে। আমরা আমাদের সক্ষমতা যথেষ্ট পরিমাণে অর্জন করতে পেরেছি। নির্বাচন কমিশনের কাছ থেকে আমাদের এই কঠোর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে অব্যাহত সমর্থন চাই। নির্বাচনে দায়িত্বশীলদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার কথা জানিয়ে বিভিন্ন নির্দেশনা দেন কমিশনাররা। আমরা আর ভ্যান্ডালিজম দেখতে চাই না, মব দেখতে চাই না, কোন ধরনের পেশি শক্তি আমি দেখতে চাই না যে পুলিশের একজন সদস্যকে ইচ্ছা হচ্ছে আর কেউ অপমান করছে। অসম্ভব, দিস ইজ নট টলারেটেড। নির্বাচন কমিশন অত্যন্ত আশাবাদী, সত্যি ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে। সামান্যতম কোনো ত্রুটি বিচ্যুতি যদি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়, সেটি কিন্তু আমরা স্বাভাবিক এবং সহজভাবে নিব না। সুষ্ঠু নির্বাচন দিতে কোনো রকমের বিচ্যুতি ঘটবে না বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। নির্বাচনে মাঠ প্রশাসনের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক রাখার নিশ্চয়তা চান সিইসি। এই ধরনের ইনসাইটমেন্ট অনেক হবে। কমিউনাল হারমোনি মাস্ট বি মেইনটেইনড। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। রাজধানীর 300 ফিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দিতে করা মঞ্চ প্রায় প্রস্তুত। নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নেতাকর্মীদের পাশাপাশি সংবর্ধনা স্থল দেখতে হাজির হচ্ছেন সাধারণ মানুষ। এদিকে মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে 2.5 কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে ঢাকায়। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। দ্রুতগতিতে এগিয়ে চলছে তারেক রহমানের জন্য তৈরি হতে যাওয়া সংবর্ধনা মঞ্চের কাজ। দলীয় প্রধানের জন্য তৈরি হতে যাওয়া মঞ্চ দেখতে 300 ফিটে ভিড় করছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের পাশাপাশি আসছেন সাধারণ মানুষ, সঙ্গে রয়েছে শিশুরাও। ওনার জন্য আমরা ধানের শীষ নিয়ে আসছি উপহার হিসেবে। সংবর্ধনা স্থল পরিদর্শনে এসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 25 ডিসেম্বর দেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষের মহামিলনে পরিণত হবে রাজধানী ঢাকা।
1/2 কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। অবতরণের পর তারেক রহমান যাবেন অভ্যর্থনা মঞ্চে, তাই বিমানবন্দর থেকে 300 ফিট পর্যন্ত সড়কে শোভা পাচ্ছে ব্যানার ফেস্টুন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় ইতোমধ্যেই সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপি। যে নিরাপত্তা সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে মানুষের ঢল থাকবে ঢাকায়, তাই দুর্ঘটনা এড়াতে বিমানবন্দর অবতরণ থেকে ফিরোজা পর্যন্ত রাজধানীর কয়েকটি স্পটে সরাসরি সম্প্রচার করবে বিএনপি মিডিয়া সেল। পুরো ঢাকা শহরেই অনেকগুলো স্পটেই এলইডি থাকবে, প্রায় 900-র মতো মাইক আছে, যেন ওই ওনার বক্তব্য সবাই শুনতে পারে। তারেক রহমান আসছে, তাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনে স্মরণকালের সবচেয়ে বড় গণজমায়েত হবে প্রত্যাশা নেতাকর্মীদের। শামীম চৌধুরী, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন সহকর্মী আব্দুর রহিম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রহিম, সমাবেশ স্থলে প্রস্তুতি আর তারেক রহমান নিরাপত্তার বিষয়ে সেখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। আফসানা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর কিন্তু স্বদেশ প্রত্যাবর্তন করবেন এবং স্বদেশ প্রত্যাবর্তনের পরে তাকে যে সংবর্ধনা দেওয়া হবে, এই সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু এখানে 300 ফিটে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এই প্রস্তুতি সভা উপলক্ষে কিন্তু এখানে অসংখ্য নেতাকর্মীর ঢল সকাল থেকে লক্ষ্য করা গিয়েছে এবং সন্ধ্যা ঘনিয়ে আসার পরেও কিন্তু এখনও নেতাকর্মীর এখানে সরব উপস্থিতি রয়েছে এবং নেতাকর্মীরা যেটি বলছে এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে, জনাব তারেক রহমানের যেই স্বদেশ প্রত্যাবর্তন এবং এইটি কিন্তু একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, কারণ দীর্ঘ 18 বছর পরে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন এবং 25 তারিখ কিন্তু তিনি যখন বিমানবন্দরে নামবেন, তার বিমানবন্দরে নামার পরে সরাসরি তিনি এই 300 ফিটের এইখানে যেখানে সংবর্ধনা দেওয়া হবে উপস্থিত হবেন এবং সংবর্ধনা দেওয়ার পরে কিন্তু তিনি এভার কেয়ার হাসপাতালে উপস্থিত হবেন, তার মায়ের কাছে এবং চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেবেন এবং নেতাকর্মী যেমনটি বলছেন যে তারেক রহমানের এমন এক সময়ে স্বদেশ প্রত্যাবর্তন যখন জাতির একটি ক্লান্তি লগ্নে একজন নেতৃত্বের প্রয়োজন, নেতৃত্বের শূন্যস্থান রয়েছে এবং সেখানে কিন্তু শূন্যস্থানের পূরণের জন্য কিন্তু জনাব তারেক রহমানের আগমন ঘটছে বলে তারা কিন্তু মনে করছেন এবং তারা কিন্তু সবচাইতে যে ব্যাপারটি লক্ষ্য করছেন, লাখ লাখ মানুষ এই 25 তারিখে এখানে সমাগম হবে এবং 300 ফিট এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে আবৃত করা হয়েছে এবং নেতাকর্মীদের ঢল যেহেতু হবে সেই জায়গা থেকে সেইভাবে সার্বিক পরিস্থিতি তারা সেইভাবে প্রিপারেশন নিয়ে গঠন করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে 300 ফিট থেকে সর্বশেষ। আফসানা, ধন্যবাদ রহিম আমাদের সাথে যুক্ত হবার জন্য। 25শে ডিসেম্বর পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিদেশগামী ও অভ্যন্তরীণ যাত্রীদের হযরত শাহজালাল বিমানবন্দরে যাওয়ার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বর্ষা ইসলাম। এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী আগামী 25 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কগুলো এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে 300 ফিট সড়কে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে, ফলে তীব্র যানজট সৃষ্টি হতে পারে। এ কারণে বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব যাত্রীদের ওই তারিখে পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করার বিশেষ অনুরোধ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় আসার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা। ভিড় এড়াতে অনেকে আগে ভাগেই চলে আসছেন রাজধানীতে, তবে পরিবহন না মেলায় দুশ্চিন্তার ছাপ পড়েছে অনেকের কপালে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দীর্ঘ 17 বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর ঢাকার মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী থেকে লাখ লাখ নেতাকর্মী সড়ক ও রেলপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছেন বিভাগের শীর্ষ নেতারা। 25 তারিখ আসা উপলক্ষে আমরা সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় জমায়েত হবে।
ঢাকায় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিভাগীয় নগরী রংপুরের নেতাকর্মীরা। প্রত্যাবর্তন অনুষ্ঠানে রংপুর থেকে লক্ষাধিক মানুষ যাওয়ার কথা থাকলেও রয়েছে পরিবহন সংকট। চাওয়া হয়েছে একটি বিশেষ ট্রেন। হৃদয়ের স্পন্দন তারেক রহমান, শুধুমাত্র বিএনপির না, এটা বাংলাদেশের সাধারণ জনগণের। সারা বাংলাদেশের ন্যায় রংপুরও ওনার এই স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীর মধ্যে একটি ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। উৎসাহ ও উদ্দীপনা নিয়ে তারেক রহমানকে বরণ করার জন্য ঢাকা আসতে শুরু করেছে চট্টগ্রামের নেতাকর্মীরা। এরই মধ্যে শেষ হয়ে গেছে বাস, বিমান ও ট্রেনের টিকিট। কত পরিমাণ মানুষ ঢাকায় যাবে এটা আসলে কল্পনারও বাইরে। আমরা বিশেষ ট্রেনের ব্যবস্থা হয়েছে, ট্রেনের মাধ্যমে, বাসের মাধ্যমে, প্রাইভেট গাড়িগুলোর মাধ্যমে অনেকে নৌপথেও চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। তারেক রহমানের আগমন ঘিরে স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপুর নেতৃত্বে প্রস্তুতি সভা হয়েছে মুন্সিগঞ্জে। নেতাকে আমরা দেখিয়ে দিব যে মুন্সিগঞ্জে এক বিএনপির একটি ঘাঁটি। ঢাকা চলো কর্মসূচি সফল করতে বরিশাল ক্লাব হলরুমে মহানগর বিএনপির সাবেক নেতাদের প্রস্তুতি সভা হয়েছে। এছাড়া প্রস্তুতির অংশ হিসেবে অনেক জেলাতে আয়োজন করা হয়েছে আনন্দ মিছিল। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার ধামরাইয়ে আনন্দ র্যালি করেছে ছাত্রদল। ফেনীর সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে যশোর জেলা ছাত্রদল। ঢাকায় প্রত্যাবর্তন অনুষ্ঠানে আসতে সব প্রস্তুতি শেষ করেছে মোংলা বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে দক্ষিণ জেলা বিএনপি। দুপুরে নগরীর টাউন হল থেকে আনন্দ মিছিলটি বের হয়ে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এসে শেষ হয়। তারেক রহমানের হাত ধরে বিনির্মাণ হবে নতুন বাংলাদেশ, এমনটি প্রত্যাশা নেতাকর্মীদের। আব্দুল হামিদ, RTV। আওয়ামী শাসনামলে র্যাবের গোপন বন্দিশালায় গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সেই সঙ্গে গুম ও খুনের আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়। বিস্তারিত থাকছে জিএম মাহমুদের রিপোর্টে। বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে ভিন্ন মত দমনে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে অসংখ্য গুম ও নির্যাতনের ঘটনা ঘটিয়েছে এমন অভিযোগে বেশ কয়েকটি মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর একটি র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম রেখে নির্যাতনের মামলায় পতিত স্বৈরশাসক শেখ হাসিনা, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 2016 সাল থেকে 2024 সাল সময়কালে 14 জন ভিকটিমের জন্য 17 জন আসামির বিরুদ্ধে মোট 4টি অভিযোগ গঠন করা হয়েছে। ডিফেন্সের নানা রকম স্ট্র্যাটেজি থাকে, সো এটা তাদের একটা স্ট্র্যাটেজি হতে পারে যে তারা এটাকে যথাসম্ভব দীর্ঘায়িত করে এটাকে প্রলম্বিত করার চেষ্টা করছেন। তবে এ ধরনের কোনো উদ্দেশ্য নেই উল্লেখ করে গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের আইনজীবীরা জানান, মামলার প্রস্তুতির প্রয়োজনেই সময় আবেদন করা হয়েছে। মামলা ড্র্যাগ করার কোনো ইন্টেনশন আমাদের অন্তত নেই এবং হয় নাই, বিকজ আইনের মধ্যে যেই প্রভিশনগুলো দেয়া আছে আমরা সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে কোর্টের কাছে উপস্থাপন করেছি। And I am also confident about the fairness of the tribunal. 7 জন আর্মি অফিসার যাদেরকে আমি রিপ্রেজেন্ট করি, they will be honorably acquitted. পরে এই ট্রাইব্যুনালে শতাধিক মানুষকে গুম ও খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 4 জানুয়ারি দিন ঠিক করে আদালত। এদিকে ট্রাইব্যুনাল 2A জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ পর্বে তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এছাড়াও এ ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের মামলায় সাক্ষ্য নেওয়া হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা। শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার 7 দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফের 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেফাতুল্লাহর আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আগামী 30 দিনের মধ্যে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে রাজধানীর শাহবাগে সংগঠনটির শহীদি শপথ অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এবং তার দরখাস্তের গুণাগুণ ভিত্তিতে তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে। ভারতের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে বিভিন্ন হিন্দুত্ববাদী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। ভারতের হাইকমিশনারকে তলব করে এই উদ্বেগ জানানোর পাশাপাশি সহিংসতা হুমকির ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন অভিযোগে আজও দিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে দেশটির সরকারে থাকা দল বিজেপি সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে কয়েকটি হিন্দুত্ববাদী দল। তবে হাইকমিশন ভবন থেকে 500 মিটার দূরে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। ভারতীয় নিরাপত্তা বাহিনীর কয়েক স্তরের ব্যারিকেড, পুলিশ ও আধা সামরিক বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছে। এছাড়া বাংলাদেশ হাইকমিশনের কাছে 15,000 পুলিশ মোতায়েনের তথ্যও দিচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। একই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের কলকাতায় দেশের ডেপুটি হাইকমিশন কার্যালয়ের সামনেও। এ সময় কলকাতায় বাংলাদেশের হাইকমিশন না রাখতে দেওয়ার হুমকি দেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দ্র অধিকারী। তবে পুলিশ ব্যারিকেড ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে সোমবার ভারতের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করে বন্ধ করে দেয় কয়েকটি হিন্দুত্ববাদী গোষ্ঠী। এদিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করে দেশটিতে বাংলাদেশের কূটনৈতিক ও কনসুল কার্যালয়ে হামলা ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার ভারতের এসব ঘটনায় নিন্দা প্রকাশ, সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায়। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে। এ সময় ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা করে এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে। সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিককে হত্যার ঘটনায় বাংলাদেশের হিন্দুরা নিরাপত্তাহীন অভিযোগে ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু করে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। আব্দুল মালেক, RTV। 46,419 কোটি টাকার 22টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে পরিকল্পনা কমিশনের NEC সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন 30,482 কোটি 49 লাখ টাকা, প্রকল্প ঋণ 1,689 কোটি 61 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 14,247 কোটি 56 লাখ টাকায় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়। ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভারতের সাথে বর্তমান রাজনৈতিক যে সম্পর্ক তা দুদেশের অর্থনীতির উপর প্রভাব পড়বে না। বিকেলে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা বলেন তিনি। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হোক, এটা অন্তর্বর্তী সরকার চায় না। ভারত বিরোধী যেসব বক্তব্য কেউ কেউ দিচ্ছে সেগুলো রাজনৈতিক বলে মন্তব্য করেছেন এই উপদেষ্টা। না, বিষয়ে রাজনীতিটা খুব কাজ হচ্ছে, অথবা একটু পরে জানতে পারবেন। ভারতের ব্যাপারে আমাদের চিফ অ্যাডভাইজার রিচড আউট, উনি থাকা তো ডিটেল বলা যাবে না। কিছু কিছু তো বক্তব্য আসে, এগুলো তো আমরা কন্ট্রোল করতে পারবো না। আপনারা তো আবার প্রেসের স্বাধীনতা চান, এগুলো যারা বলছে এগুলো তো আমাদের জন্য একটু কমপ্লিকেট করে ফেলছে, তাই না? এগুলি যে আমাদের ন্যাশনাল ফিলিং তো না। এটা 9 বছর ধরে ঝুলে থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের 38 কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান সচল করতে উদ্যোগ নিয়েছে দুদক। বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট নথি ও তথ্য সংগ্রহে তৎপরতা শুরু করেছে কমিটি। 2016 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের 38 কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থের ক্ষতি সাধন সহ বিস্তর অভিযোগ অনুসন্ধানে নামে দুদক।
তালিকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী AKM আব্দুল মোমেন, সাবেক রাষ্ট্রদূত শহীদুল ইসলাম সহ ৩৮ জন কর্মকর্তা কর্মচারীর নাম ছিল। অভিযোগে বলা হয়, সে সময় মালয়েশিয়া, যুক্তরাজ্য, সৌদি আরব, চায়না, দুবাই, ইতালি, সুইজারল্যান্ড, কানাডা, ফিলিপাইনে বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনিয়ম দুর্নীতিতে জড়িয়েছে। আওয়ামী শাসনামলে দুদকের এই অনুসন্ধান থেমে যায়। এবার অষ্টমবারের মতো ৩ সদস্যের কমিটি গঠন করেছে দুদক। একটা কমিটি গঠন করা হয়েছিল। কমিটির অনুসন্ধানকারী কর্মকর্তাদের বদলিজনিত পদোন্নতিজনিত কারণে মূলত কমিটি গতকালকে কমিশন পুনর্গঠন করেছেন। মূলত তারা কর্মরত কালীন সময়ে যে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগগুলো আসছে আমাদের কাছে, মূলত অডিট সম্পর্কিত এক অভিযোগ ছিল। এখানে সব বিষয়গুলোই আসলে এই কমিটি খতিয়ে দেখবে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলাচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। উপজেলার সুকচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চরে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের একজন সুকচর ইউনিয়নের বাসিন্দা। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম জানান, একটি মরদেহ ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। বাকি 4টি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, দুর্গম চরাঞ্চল হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে। ছেঁড়া ফাটা কিংবা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাওয়া টাকার নোটের বিনিময় মূল্য ফেরত দেওয়ার বিষয়ে নতুন নীতিমালা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ কারেন্সি ম্যানেজমেন্ট DCM এর জারি করা নতুন এ বিধিমালা অনুযায়ী বাণিজ্যিক ব্যাংক থেকে নষ্ট নোটের বিনিময় মূল্য ফেরত পাবেন গ্রাহকরা। তবে এক্ষেত্রে নোট প্রত্যর্পণ প্রবিধান ২০২৫-এর আলোকে নোটের শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য ও করণীয় সম্পর্কিত কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে। নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন অব্যাহত রাখার স্বার্থে বিধি মোতাবেক ছেঁড়া ফাটা ও ত্রুটিপূর্ণ নোট সংক্রান্ত এ সেবা নিয়মিতভাবে দিতে হবে। কোনো ব্যাংক শাখা অনীহা দেখালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নৌ নিরাপত্তা জোরদারে JMRC উদ্বোধন করা হয়েছে। দেশের উপকূলীয় এলাকায় নৌ নিরাপত্তা ও দুর্যোগকালীন উদ্ধার ব্যবস্থা জোরদারে উদ্বোধন করা হয়েছে জয়েন্ট মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার JMRC। সকালে ঢাকার আগারগাঁওয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল M শাখাওয়াত হোসেন কেন্দ্রটির উদ্বোধন করেন। একই সঙ্গে দেশের 7টি উপকূলীয় এলাকায় 7টি কোস্টাল রেডিও স্টেশন ও 37টি লাইট হাউস চালু করা হয়। কোরিয়ান সরকারের অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে উপকূলীয় ও সমুদ্র এলাকায় নৌ দুর্ঘটনায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা। পরবর্তী প্রজন্মের মৎস্য ও জলজ চাষ, নিরাপদ খাদ্য, সমতা ও পরিবেশ প্রতিপাদ্যে শুরু হয়েছে 10ম দ্বিবার্ষিক মৎস্য সম্মেলন ও গবেষণা মেলা। রাজধানীতে 2 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সভাপতিত্ব করেন BFRF এর সভাপতি অধ্যাপক ডক্টর জোয়াদ্দার ফারুক আহমেদ। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম। মুখ্য প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর ফারুকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BFRI মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।